শীতলকুচিতে আগ্নেয়াস্ত্র হাতে টিএমসিপি নেতা, সেই ভিডিও ভাইরাল। দেখুন, এতে কি যায় আসে বলুন? ওরা তো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে, প্রকাশ্যে অস্ত্র নিয়ে লোককে মানে গুলি চালিয়ে দেবে, খুন করবে, হুমকি দেবে, তারপর ওরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে। আর বিরোধীরা মানে হাতে যদি একটা কুশপুত্তলিকা নিয়ে মিটিং করতে যায়, মিছিল করতে যায়, তার জন্য বিরোধীদেরকে জেল খাটতে হবে। এটাই তো পশ্চিমবাংলার দস্তুর হয়ে গেছে। এই ধরনের ঘটনাই প্রথম নয়। এর আগে আমরা দেখেছি তৃণমূলের নেতারা, এমনকি তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের ছেলে, সে হাতে রিভলভার নিয়ে ছবি তুলে সে নিজে ফেসবুকে পোস্ট করছে। তারপরও আজকে পর্যন্ত একটা ঘটনায় একজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, কোনো গ্রেপ্তারি হয়নি। অবাধে অস্ত্র ব্যবহার করার, অস্ত্র প্রদর্শন করার লাইসেন্স শাসক দল দিয়ে রেখেছে নিজের কর্মীদেরকে। সেই অস্ত্রে কখনো বিরোধীরা মরে, আর বিরোধীর থেকেও বেশি কখনো ওদের নিজেদের দ্বন্দ্বে তৃণমূলের হাতে তৃণমূলের লোক মরে। কাঁথি সমবায় নির্বাচনে শুরু থেকে গন্ডগোল। রামনগরে বিজেপির সঙ্গে তৃণমূলের গন্ডগোল, বিজেপির পথ অবরোধ, হেরিয়াতে ওদের মধ্যে গন্ডগোল। দেখুন, এগুলো কোনটা বিজেপির সঙ্গে তৃণমূলের গন্ডগোলের ব্যাপার না। কোথায় বকরা ফাইনাল হয়ে গেছে, কোথায় বকরা ফাইনাল হয়নি, তার গন্ডগোল। সেই কারণে কাঁথিতে হয়তো বকরা নিয়ে মানে ভাগাভাগিটা চূড়ান্ত হয়নি, তাই ওখানে বিজেপি তৃণমূলের মধ্যে ঝামেলা চলছে। আর কাঁথির পাশে নন্দীগ্রামে গতকাল দেখেছেন, ওখানে বিজেপি আর তৃণমূল একসঙ্গে মিলে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী যেখানে মুখোমুখি লড়াই করেছেন, সেই নন্দীগ্রামে বিজেপি তৃণমূল জোট করে নন্দীগ্রামে তারা সমবায় নির্বাচনে ভোট দখল করেছে। অতএব এগুলো কোনোটার সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই, এগুলো বকরা ভাগাভাগির সম্পর্ক। ভাগাভাগি হলে ভালো, না ভাগাভাগি হলে গন্ডগোল। বিধাননগরের 9 নম্বর ওয়ার্ডে সমরেশ চক্রবর্তী কাউন্সিলর, তার লোকজন একজন প্রমোটারকে মারধর করলো, 30 লক্ষ টাকা না পেয়ে বন্দুকের বাঁট দিয়ে মাথা ফাটিয়ে দিল। দেখুন, এরপরেও কি তৃণমূল কংগ্রেসের সেই নেতা গ্রেপ্তার হবে? মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিধাননগরের তৃণমূলের নেতা সুজিত বসুয়া স্বীকার করবেন যে তৃণমূল কংগ্রেসের লোকাল কাউন্সিলর থেকে শুরু করে যারা গ্রামের দিকে পঞ্চায়েত মেম্বার আছে, তারা জনপ্রতিনিধি হয়েছে শুধুমাত্র একটা কারণে, তারা প্রমোটার থেকে শুরু করে কন্ট্রাক্টরদের কাছ থেকে টাকা খাবে। এছাড়া তাদের আর রাজনীতি করার কোনো উদ্দেশ্য নেই। খালি বিধাননগর বলে না, আপনারা জানেন গোটা পশ্চিমবাংলাতে যে কোনো শহরাঞ্চলে আপনারা দেখবেন প্রমোটিং ওখানে করতে গেলে, আর 5টা ব্যবসার মতো প্রমোটিংও একটা ব্যবসা। মানুষ সেখানে সৎভাবে ব্যবসা করবে, বাড়ি বানাবে, সেই ফ্ল্যাট বানাবে, ফ্ল্যাট বিক্রি করবে। তার জন্য তৃণমূলকে টাকা দিতে হবে কেন? খালি ইলিগাল প্রমোটিং নয়, এখন লিগাল ফ্ল্যাট তৈরি করার জন্য এখন তৃণমূলকে পয়সা দিতে হয়। তৃণমূলকে পয়সা না দিয়ে পশ্চিমবাংলার কোনো শহরে, কোনো গঞ্জে লিগাল প্রমোটিংও করা যায় না। আর টাকা না দিতে পারলে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হবে। দেখবেন তারপরও তৃণমূলের এই কাউন্সিলর গ্রেপ্তার হবে না, তৃণমূলের এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না, কারণ এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের টাকা পয়সা সাপ্লাই লাইন। এই টাকাগুলোরই একটা অংশ কালীঘাট ক্যামাক ছুটে যায়, সেই টাকায় তৃণমূলের দল চলে। অতএব যা হচ্ছে তা বৈধ। ফিরাদ হাকিম বলছেন, আমরা সংখ্যাগুরু হব। বাংলাদেশকে সামনে রেখে শুভেন্দু ক্রমাগত হিন্দুদের রক্ষা করার কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছেন, ইসকনের সন্ন্যাসীদের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন। ব্রিগেডের পর কি আবার উত্তরবঙ্গে দেখা যাচ্ছে গীতাপাঠের আয়োজন? এত কিছু কি বাংলার ভোটে কি বাইনারি তৈরির চেষ্টা হচ্ছে? দেখুন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি বাংলার ভোটে বাইনারি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, এবং তার মূল্য বাংলার মানুষকে দিতে হয়েছে। বাংলার নির্বাচনে এখন রুটি কাপড়া মাখানের থেকে বেশি এখন এর ধর্ম ভালো না ওর ধর্ম ভালো তাই নিয়ে কথা হয়, যা কিনা বামফ্রন্ট সরকারের সময় বাংলায় কেউ কল্পনা করতে পারতো না। ফিরহাদ হাকিম এমন একজন বিজেপি বিরোধী তৃণমূল নেতা, যিনি যখনই মুখ খোলেন তখনই বিজেপির 5টা করে ভোট বাড়ে। কখনো তিনি বলেন যে গার্ডেন রিচ খিদিরপুর মানে হচ্ছে মিনি পাকিস্তান, কখনো তিনি বলেন যে ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেননি তারা সবাই অভাগা দুর্ভাগা, কখনো আবার বলেন যে ওনারা হচ্ছে মুসলিম কমিউনিটি প্রতিনিধি হিসেবে আমরা ভারতে মেজরিটি হয়ে যাব। অর্থাৎ বিজেপি যে ধরনের প্রচারগুলো করে মানুষকে উত্তেজিত করতে চায়, মানুষের মধ্যে ধর্মীয় জিগির তৈরি করতে চায় সংখ্যাগুরু মানুষের মধ্যে, যাতে বিজেপি ভালো করে সংখ্যাগুরু মানুষের মধ্যে ধর্মীয় জিগির তুলতে পারে, তারই ব্যবস্থা করে ফিরহাদ হাকিম বিভিন্ন বক্তব্যের মাধ্যমে। যদিও এই বক্তব্যগুলোর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। আমাদের পপুলেশন সেন্সাস যেটা দেখাচ্ছে, হিন্দু সম্প্রদায়ের থেকে মুসলমান সম্প্রদায়ের মধ্যে জন্মসংখ্যা বৃদ্ধি, জন্মের হার বৃদ্ধির অনেক কমেছে, মানে বৃদ্ধির হারটা কমেছে হিন্দু সম্প্রদায়ের তুলনায় মুসলমান সম্প্রদায়ের শেষ জনগণনা রিপোর্ট অনুযায়ী। কিন্তু বিজেপির যা প্রোপাগ্যান্ডা এবং ফিরহাদ হাকিমের যা রাজনৈতিক বাতেলা, দুই একেবারে খাবে খাব হয়ে যায়। এর পেছনে আদবে কি অঙ্গ আছে? ফিরহাদ হাকিম সত্যি সত্যি তৃণমূলের নেতা, নাকি তৃণমূলে কর্মরত আরএসএস এর চাকরি পাওয়া নেতা? তাই নিয়ে এখন আমাদের প্রশ্ন যাচ্ছে। আচ্ছা, একতলার আইপিএস এখন বর্তমানে বিধায়ক হুমায়ুন কবির, তিনি একটা ফেসবুক পোস্ট করেছেন, তিনি বলছেন বিভিন্ন পোস্ট, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, মানে কি বলতে পারি যে ফিরহাদ হাকিম এবং হুমায়ুন কবির, মানে এরা যে রাজনীতিগুলো করছেন এগুলো অত্যন্ত নিম্নমানের রাজনীতি, এগুলো অত্যন্ত নিম্ন রুচির রাজনীতি। এরা দিনের বেলায় রাজনীতি করে সন্ধ্যেবেলা একসঙ্গে তামাক ভাগ করে খাবে। কদিন আগে আমরা দেখলাম লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদে
একজন তৃণমূলের নেতা এরা হুমায়ুন কবির ওদের এমএলএ, সে বলল 30% হিন্দু আছে, কেটে জলে ভাসিয়ে দেবো। তো পাল্টা আরএসএস এর নেতা কার্তিক মহারাজ, সে একেবারে সাধু সন্ন্যাসীদেরকে নিয়ে হিন্দুদের হয়ে মিটিং করতে, মিছিল করতে নেমে গেল। কি হলো? এই করে ভাগাভাগি করে ভোটটা ভাগাভাগি করে নিল, নিজেদের প্রার্থীদেরকে জিতিয়ে নিয়ে তারপরে আমরা কি দেখলাম? তৃণমূলেরই আর এক বিধায়কের বাবার স্মরণ সভায় কার্তিক মহারাজ আর হুমায়ুন কবির একসঙ্গে দাঁড়িয়ে ক্যামেরার সামনে নাক বার করে ছবি তুলছে। সুতরাং এইটা হচ্ছে এদের রাজনীতি। এরা এই ধরনের কথা, কেউ ববি হাকিম মঞ্চে বলবে, হুমায়ুন কবির পাল্টা কথা বলবে, এই করে একটা পোলারাইজেশন হবে, একটা মেরুকরণ হবে, তারপরে নিজেরা ক্ষমতার তামাক ভাগ করে খাবে, সাধারণ হিন্দু, সাধারণ মুসলমান, তাদের মধ্যে বিদ্বেষ বাড়বে। এই ধরনের রাজনীতিকে, বাংলার খেটে খাওয়া মানুষের কাছে আমরা আবেদন করছি, এই ধরনের রাজনীতিকে পরাস্ত করতে হবে। জি, আগামীকাল এক দেশ এক ভোট বিল পেশ করা হবে, সেখানে যে দীর্ঘ আলোচনা এসব, এটাকে কিভাবে দেখছেন? দেখুন, যে ক্ষমতায় আছে, যার যে সরকারে আছে, যার সংখ্যাগরিষ্ঠতা আছে, সে চাইলে সূর্য পূর্ব দিকের বদলে পশ্চিম দিকে উঠবে, এই বিলও পাশ করিয়ে নিতে পারে সংখ্যার জোরে। তাই দিয়ে তো আর বাস্তবতা পাল্টে যায় না। এরা জানে না, দেশ যেদিন স্বাধীন হয়েছিল সেদিন তো আমাদের দেশে এক দেশ এক ভোটই ছিল। ভারতে তো লোকসভা ভোট, বিধানসভা ভোট একসঙ্গেই হবে স্বাধীনতার পর থেকে, যখন থেকে আমাদের সংবিধান গৃহীত হলো 52 সালের সাধারণ নির্বাচন থেকে শুরু করে, তাই তো ছিল। তারপরে কেন হয় এক ভোট এক দেশ এক ভোটের ওই সিস্টেমটা ভেঙে গেল কেন? তারপরে দেখা গেল কোন রাজ্যে মাঝপথে সরকার পড়ে যাচ্ছে। আমাদের দেশের সরকার 96 সালে 5 বছর অন্তর সরকার পাল্টানোর কথা আপনাদের মনে আছে। 96 13 দিনের গভর্নমেন্ট হয়েছে, তারপরে 13 মাসের গভর্নমেন্ট হয়েছে, 96 পরে 98 99 বারবার লোকসভার ভোট হয়েছে। তার আগে 87 সালে এক জিনিস আমরা দেখেছি, কখনো কখনো কেন্দ্রের সরকার, তার মাঝখানে সরকার পড়ে যায়, মেজরিটির সমস্যা হয়। কখনো কোনো রাজ্যের সরকারের সময়কাল, টার্ম শেষ হওয়ার আগে সেই সরকার পাল্টে যায়, সরকার পড়ে যায়, সরকার বদলায়। এই কারণে তো এক দেশ এক ভোটের এই সিস্টেমটা ভেঙেছিল ভারতে। নতুন করে কেউ আজকে এই সিস্টেমটাকে এনে বলতে পারে যে সামনের বছর থেকে লোকসভা আর সব রাজ্যের বিধানসভা একসঙ্গে হবে। তারপরে কি হবে? কোনো বিধানসভা যদি মিড টার্মে ভেঙে যায়, আপনি সেই বিধানসভাকে 5 বছর অপেক্ষা করিয়ে রাখবেন কি 3 বছর অপেক্ষা করাবেন? যদি কেন্দ্রের সরকার কোনো কারণে, এই যে মাইনরিটি গভর্নমেন্ট চলছে, বিজেপির 240টা এমপি, দেশ চালাতে লাগে 272 জন এমপি, অন্যের সমর্থনে বিজেপি সরকার চলছে, যদি মনে করুন বাকি দলগুলো সমর্থন তুলে নিল, কেন্দ্রের সরকার পড়ে গেল, তো কি হবে? যতগুলো রাজ্যে বিধানসভা চলছে তাদের কোনো অসুবিধা নেই, মেজরিটি নিয়ে নির্বাচিত সরকার চলছে। যেহেতু মোদীর গভর্নমেন্ট পড়ে গেল মাঝপথে, সেহেতু বাকি বিধানসভাগুলো ভেঙে দেওয়া হবে। বিজেপির মেজরিটি আছে যে বিধানসভায়, সেই বিধানসভা ভেঙে দেওয়া হবে। সুতরাং এইগুলো সমস্ত পাগলের প্রলাপ ছাড়া কিছু না। হাতে ক্ষমতার জোর আছে, সংখ্যার জোর আছে, যা পারবে বিল পাস করিয়ে নেবে। তা দিয়ে বাস্তবতা পাল্টায় না, এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। কলকাতার ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ হয়েছিল, আর এবার নর্থ বেঙ্গলে বেশ কিছু জায়গায়, এটাকে কিভাবে দেখছেন? দেখুন, কলকাতার ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ হয়নি, ওরা লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের ডাক দিয়েছিল। মোটামুটি 2,500 থেকে 3,000 কণ্ঠে গীতাপাঠ হয়েছিল। গীতাপাঠ করাটা কোনো অপরাধ নয়। আমাদের মা মাসিমারা সে সারা জীবন গীতাপাঠ চণ্ডীপাঠ করেছেন, জন্মের আগে থেকে দেখে এসেছি যে তারা এটা করছেন, এর মধ্যে অন্যায় কিছু নেই। কিন্তু বাংলার বলুন কি ভারতে বলুন, যে মানুষ গীতা পাঠ করেন তিনি কখনো চান না যে রাস্তায় গীতার নামে দাঙ্গা করতে। যিনি কোরআন পাঠ করেন তিনি কখনো চান না যে হাতে কোরআন নিয়ে রাস্তায় দাঙ্গা করতে। এটা কিছু সাম্প্রদায়িক লোক চায়, কি হিন্দু ধর্মের, কি ইসলামের, কি অন্যান্য ধর্মের কিছু সাম্প্রদায়িক লোক এটা চায়। সুতরাং গীতা মানুষ কেন পাঠ করবেন না? গীতা 100 বার পাঠ করবেন। ভারতের সংবিধান আপনাকে গীতা, কোরআন, বাইবেল আপনার ইচ্ছে মতো সবকিছু পাঠ করার অধিকার দিয়েছে, নিশ্চয়ই করবেন। কিন্তু কেউ যদি মনে করেন যে গীতা, কোরআন, বাইবেলের পাতা ছিঁড়ে সেই পাতা দিয়ে রাজনীতির পতাকা বানিয়ে বাংলার মাটিতে ওড়াবেন, তাহলে বাংলার সংগ্রামী জনগণ, বাংলার সচেতন জনগণ যেন তাদেরকে বাংলার মাটিতে কবর দেয়। শেষ প্রশ্ন, সুনামগঞ্জে হিন্দুদের উপর অত্যাচার, ভাঙচুর, মন্দির, বাড়ি সব ভাঙচুর, 4 জন গ্রেপ্তার হয়েছে, গন্ডগোল তো থামছে। হ্যাঁ, থামছে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাংলাদেশে যে ঘটনা ঘটছে তা দেখে আমরা সত্যি শিউরে উঠছি। এটা অত্যন্ত অন্যায় ঘটছে, এবং যেটা দুর্ভাগ্যজনক তা হচ্ছে বাংলাদেশের এখনকার যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, যতদূর শোনা যাচ্ছে বা আমরা এখান থেকে যা খবর আপনাদের মাধ্যমে জানতে পারছি, তাতে ইন্টারিম গভর্নমেন্ট এই ধরনের ব্যাপারগুলোকে আটকানোর জন্য কোনো রকম চেষ্টা করছে না বলেই সেই প্রবণতা দেখা যাচ্ছে। এবং এটা শুধুমাত্র ওখানকার যারা ধর্মীয় সংখ্যালঘু হিন্দু মানুষ তাদের উপর বলে নয়, এমনকি মুসলমান মানুষও বাংলাদেশের, যারা কিনা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, যারা কিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন মুজিবুর রহমানের স্বপ্ন অনুযায়ী, তাদের উপরও এরকমভাবে আক্রমণ নেমে আসছে। জয় বাংলা স্লোগান দিলে মার খেতে হচ্ছে। জয় বাংলা স্লোগান খালি একটা স্লোগান নয়, এটা একটা গোটা জাতির একটা আবেগ। সেই মুক্তিযুদ্ধের চেতনা গোটা এশিয়ার আগামী দিনের রাজনৈতিক মানচিত্রকে গঠন করেছিল, নির্মাণ করেছিল। বাংলাদেশে যা হচ্ছে অত্যন্ত অন্যায় হচ্ছে। আমরা চাই এই ঘটনা অবিলম্বে আলোচনার মাধ্যমে ভারতের সরকারেরও যেখানে কথা বলার সুযোগ আছে তারা কথা বলুক, এবং বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যারা শান্তিপ্রিয় গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষ,
শেষ পর্যন্ত যেন তাদেরই জয় হয়, এবং যে ধর্মনিরপেক্ষ বাংলাদেশকে আমরা একটা সময় চিনতাম যেন সেই বাংলাদেশকে আমরা আবার নতুন করে দেখতে পাই।